সবাইকে আমন্ত্রণ বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। সাথে আছি আমি ফারহানা লোপা। আমি জাহিদ হোসেন। জানাবো শিরোনাম। উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী প্রশ্নে বিএনপিতে চাপা ক্ষোভ, মাথা ফেটে 2 জন হাসপাতালে। চুরি নয়, ওয়াহিদার উপর হামলা পূর্ব শত্রুতায়, জড়িত অভিযোগে বরখাস্ত মালি রবিউল রিমান্ডে। সম্রাটের 11 মাস হাসপাতাল, বাসে আটকে বিচার, বসে আটকে বিচার, সিঙ্গাপুরে শত কোটি টাকার সম্পদের খুন। গুলশানে বিএনপির কার্যালয়ের সামনে উপনির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে 2 পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। সকাল থেকেই মনোনয়ন প্রত্যাশীদের শোডাউন চলছিল। সেখানে প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঢাকা 18 আসনের মনোনয়ন প্রত্যাশী SM জাহাঙ্গীর হোসেন ও কফিল উদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঢাকা 5 ও ঢাকা 18 এই 2 আসনে 15 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তফসিল অনুযায়ী ঢাকা 5 এবং নওগাঁ 6 আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ হবে 17 অক্টোবর। ঢাকা 18 ও সিরাজগঞ্জ 1 আসনের উপনির্বাচন তফসিল এখনো ঘোষণা হয়নি। বিস্তারিত জানাতে বার্তাকক্ষ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী জাহানারা পারভিন। জাহানারা, এর আগেও যেটি জানতে চেয়েছিলাম, ঠিক কী কারণে সংঘর্ষ হয়েছে, মতবিরোধ অথবা আধিপত্য, সেই ব্যাপারে যারা প্রার্থী তারা কি বলছেন, আর বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়েছে কিনা? ঠিক এই হামলার ঘটনার পর বা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার পর যখন আমরা কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেছি, তখন SM জাহাঙ্গীরের কর্মীরা অস্বীকার করেছেন যে তারা হামলা করেননি। আর কফিল উদ্দিনের যারা কর্মী সমর্থক তারা বলেছেন তাদের উপর SM জাহাঙ্গীরের কর্মী সমর্থকরা হামলা করেছে। কিন্তু আমরা যখন মনোনয়ন বোর্ডের সভা শেষ হয়, 2 প্রার্থী বেরিয়ে এসেছেন, তখন দুজনের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে হামলাটা আসলে কে করেছে। SM জাহাঙ্গীর বলছেন যে তিনি আসলে ভেতরে ছিলেন, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না, কিন্তু তিনি খোঁজ করবেন যে তার কর্মীদের মধ্যে এরকম ঘটনা তারা করেছে কিনা। আর কফিল উদ্দিন যেটা অভিযোগ করেছেন যে তার কর্মীদের উপর হামলা করা হয়েছে, এবং তিনি যখন মনোনয়ন বোর্ডের সভা হয় দলের শীর্ষ নেতাদের কাছে এই ঘটনার জন্য নালিশ করেছেন, এবং লন্ডন থেকে তারেক রহমান আশ্বস্ত করেছেন যে এই ঘটনার তদন্ত করা হবে এবং এই ঘটনার জন্য যারা জড়িত দায়ী তাদের বিচারের ব্যবস্থা করা হবে। আসলে আমি বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে যেটা বুঝেছি, তারা খুব অনাকাঙ্ক্ষিত বলেছেন এই ঘটনাটাকে, এবং মনোনয়ন বোর্ডের সভা চলাকালীন বাইরের 2 প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে এই রকম ঘটনাকে তারা দুঃখজনক বলে মন্তব্য করেছেন। আরেকটি ব্যাপার যে আমরা যেটা বুঝতে পেরেছি যে ঠিক 5টায় মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়, এবং তখন গেটের বাইরে 2 পক্ষের লোকজনে, অনেক বেশি সংখ্যক লোকজন নিয়ে দুজনেই এসেছেন, এবং ঢাকা 18তে এই দুজনের মধ্যে মূল প্রতিযোগিতাটা হবে। দল কাকে মনোনয়ন দেয় সেটা আজকে রাতেই আমরা জানতে পারবো, এবং এটা নিয়ে গতকাল নয়াপল্টনে তারা শোডাউন করেছেন মনোনয়নপত্র জমা দেওয়ার সময়। সাধারণত উপনির্বাচন নিয়ে আমরা দেখি যে আগ্রহ কম থাকে রাজনৈতিক দলগুলো এবং নেতাদের, কিন্তু এই উপনির্বাচনে আগ্রহ কেন বেশি দেখছেন? অনেক প্রার্থী 2 দলেরই মনোনয়ন চেয়েছেন। আসলে বিএনপির মধ্যে আমার যেটা মনে হয়েছে, রাজনৈতিক কর্মসূচির তেমন কোনো সক্রিয়তা আমরা দেখিনি। নেতাকর্মীরা মাঠে নেই, দলের কর্মসূচি তেমন হয় না, এবং নেতারা যে কটি সভা করেন ভার্চুয়াল সভা করেন। সেই হিসাবে মাঠের রাজনীতিতে দাঁড়ানোর সুযোগ দলীয়ভাবেও নেই, এবং আসলে এক ধরনের রাজনৈতিক শূন্যতাও অবস্থান করছে। সেই হিসেবে এই যে উপনির্বাচন, 4 আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে এই নেতাকর্মীরা একটুখানি সক্রিয় হওয়ার সুযোগ পেয়েছেন, নিজেদের যে প্রার্থী তার শোডাউন করার সুযোগ পেয়েছেন। আর যেহেতু আজকে মনোনয়ন বোর্ডের চূড়ান্ত করা হবে প্রার্থী, 2 পক্ষেই চেয়েছেন যে সর্বোচ্চ শোডাউন, অনেক বেশি সংখ্যক নেতাকর্মী নিয়ে এসে, এবং তারা বলেছেন যে ভাড়া করে আনা হয়েছে, অনেককে তারা চেনেন, এরকম নানান অভিযোগ আমরা পেয়েছি। আসলে অনেক দিন পর এই 4 আসনের নির্বাচনকে কেন্দ্র করে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, নেতাদের মধ্যে নিজেদের আধিপত্য বিস্তারের একটা প্রতিযোগিতা, প্রচ্ছন্ন প্রতিযোগিতা খেয়াল করেছে, এবং কর্মী সমর্থকদের মধ্যে এইরকম মনোভাব ছিল। তা থেকেই আসলে এই সংঘর্ষের সূত্র উৎপত্তি।
জানারা পারভিন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। জনসম্পৃক্ততার অভাব ও ইমেজ সংকটে নৌকার মনোনয়ন পাননি প্রয়াত 4 সংসদ সদস্যের পরিবারের কেউ। এছাড়া ত্যাগী নেতাদের মূল্যায়ন করতেও এই পরিবারতান্ত্রিকতা থেকে বেরিয়ে আসতে চাইছে আওয়ামী লীগ। দলের কেন্দ্রীয় নেতারা বলছেন, এবারের উপনির্বাচনে জয় নিশ্চিতের কথা মাথায় রেখেই মনোনয়ন দেওয়া হয়েছে। সংসদ সদস্যদের মৃত্যুতে উপনির্বাচনে বরাবরই মনোনয়ন পান তাদের পরিবারের কোনো সদস্য। এবারের 5 আসনের ভোটেও নৌকার প্রার্থী হতে চেয়েছিলেন প্রয়াত সংসদ সদস্যের পরিবারের সদস্য সহ স্বজনেরা। তবে মোহাম্মদ নাসিমের আসন ছাড়া অন্য 4 আসনে মনোনয়ন পেয়েছেন প্রয়াত সংসদ সদস্যদের প্রধান প্রতিদ্বন্দ্বীরা, আর তা হয়েছে প্রয়াতের স্বজনদের নানা বিতর্কিত কর্মকাণ্ডের ফলেই। পরিবারের উত্তরসূরি হলে তাকে মানুষের মাঝে তার অবস্থান থাকতে হবে, কিন্তু যখন অপাত্রে কন্যাদান হয় তখনই কিন্তু কর্মীরা বিরক্ত বোধ করেন। কাজে এই বিষয়টা অত্যন্ত সতর্কতার সঙ্গে দিয়েছেন এবং এবার মনোনয়নগুলি দেখেছেন যে পোর খাওয়া মানুষেরা নমিনেশন পেয়েছেন। প্রার্থী নির্বাচনের পরিবর্তনের কারণে তৃণমূল নেতৃত্বে ভারসাম্য আসার পাশাপাশি রাজনীতিতে পারিবারিক আধিপত্যও কমে আসবে বলে মনে করছে আওয়ামী লীগ। তাদের মতে ভোটে জিততে প্রার্থীর গ্রহণযোগ্যতাই প্রধান বিষয়। পরিবারের যে সদস্য মনোনয়ন আগ্রহী তার গ্রহণযোগ্যতা, তার জনপ্রিয়তাটা, এর পাশাপাশি যে প্রয়াত সংসদ সদস্যের তার সিম্প্যাথি ভোটটাকে অনেক সময় বিবেচনা আনা হয়। তো সেই ক্ষেত্রে মনোনয়ন বোর্ড যাকে যোগ্য মনে করেছেন সব দিক বিবেচনা করে তাকে মনোনয়ন দিয়েছেন। নেতৃত্ব বিকাশে এবারের উপনির্বাচনের প্রার্থী মনোনয়ন দেশের নেতাকর্মীদের একটি বিশেষ বার্তা দেবে বলেও মনে করছে আওয়ামী লীগ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের শক্তির উৎস দেশের জনগণ, বন্দুকের নল নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার সকালে আইডিইবির প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ তাসের ঘর নয় যে টোকা দিলে পড়ে যাবে। দলের শেকড় মাটির অনেক গভীরে। 2041 সালের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশের লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রকৌশলীদের শক্তিশালী ভূমিকা রাখতে হবে। উন্নয়ন পরিকল্পনা এগিয়ে নিতে যে কোনো অনিয়ম, দুর্নীতি ও অপচয়ের বিরুদ্ধে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি। উন্নতদের যখন কোভিড সময়তে ব্যর্থ হয়েছে, সেখানে বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের শক্তির উৎস বন্দুকের নল নয়, আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। তাই আওয়ামী লীগ তাসের ঘর নয় যে একটু টোকা লাগলেই পড়ে যাবে। আমাদের দলের শেকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে। ওয়াহিদা খানমের ওপর হামলা চুরি নয়, পূর্বশত্রুতার জেরে। আর এর পেছনে রয়েছে 50,000 টাকা চুরির দায়ে বরখাস্ত হওয়া সরকারি কর্মচারী রবিউল ইসলাম। গ্রেপ্তারের পর পুলিশের কাছে প্রাথমিকভাবে হত্যা চেষ্টায় জড়িত থাকার দায় স্বীকার করেছে সে। বিকালে সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য। 2রা সেপ্টেম্বর ভোররাতে ইউএনওর সরকারি বাসভবনে ঢুকে ওয়াহিদা ও তার বাবা ওমর আলীর উপর হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। পরে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে আসাদুল, নবিরুল ইসলাম ও শান্টুর সম্পৃক্ততা পাওয়ার কথা জানায় র্যাব। সংবাদ সম্মেলনে জানানো হয়েছিল, জিজ্ঞাসাবাদে হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছে তারা। হামলার মূল পরিকল্পনাকারী নবিরুল, আর আসাদুল র্যাবকে জানিয়েছে চুরির উদ্দেশ্যেই সে হামলা চালানো হয়েছিল। আসাদুলের দাবি অনুযায়ী এটি একটি নিছক চুরির অভিপ্রায় থেকে সংগঠিত একটি ঘটনা। তবে শনিবার সংবাদ সম্মেলনে এসে রংপুর রেঞ্জের ডিআইজি জানিয়েছেন, চুরি নয়, পূর্বশত্রুতার জেরেই ইউএনও ওয়াহিদার উপর হামলা হয়েছে। এরই মধ্যে জড়িত সন্দেহে অফিসের মালিক রবিউল গ্রেপ্তারও হয়েছে। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছি, ঘটনা সংক্রান্তে অনেকেই জিজ্ঞাসাবাদ করেছি যাদেরকে সন্দেহ করেছি। তো এখন সম্প্রতি একজন ব্যক্তিকে আমরা গ্রেফতার করেছি। নাম হচ্ছে রবিউল, তার বাড়ি হচ্ছে বিরলে, তাকে আমরা গ্রেফতার করেছি।
রবিউলকে চুরির অভিযোগে জানুয়ারিতে বরখাস্ত করা হয়েছিল বলেও জানিয়েছেন ডিআইজি। এরপর থেকেই সে হামলার ছক কষছিল বলেও ধারণা পুলিশের। তার বক্তব্যের প্রেক্ষিতে আমরা বেশ কিছু আলামত উদ্ধার করেছি। সিসিটিভি ফুটেজ সেটি আমরা সংগ্রহ করে সেটির সাথে আমরা মিলিয়ে দেখছি। যেহেতু তদন্তাধীন বিষয়, পরবর্তীতে যখন তদন্ত শেষ করবো তখন বিস্তারিত আমরা আপনাদেরকে জানাবো। গ্রেপ্তারের পর আদালতে তোলা হলে রবিউলকে 6 দিনের রিমান্ডে দেয়া হয়। রিমান্ড শেষ হওয়ায় আসাদুল ও ইউনো অফিসের নৈশ প্রহরী পলাশকে পাঠানো হয়েছে কারাগারে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো জানতে চলে যাচ্ছি দিনাজপুরে সহকর্মী সালাউদ্দিন আহমেদের কাছে। সালাউদ্দিন, এখন তো রবিউলকে প্রধান আসামি হিসাবে বিবেচনা করা হচ্ছে, তো এর আগে আটক হওয়া আসাদুল এই হামলায় জড়িত নয় এমন কথা কি রংপুর রেঞ্জের ডিআইজি বলেছেন? না, তিনি বলেছেন যে এই হামলা আসলে কারা কারা জড়িত গভীর তদন্তের আগে বলা যাচ্ছে না। তবে আজকে যখন তাকে আদালতে তোলা হয়েছিল তখন বলা হয়েছে তদন্ত সহায়ক উপাত্ত রয়েছে এই 3 জনের কাছে, নবিরুল, আর আসাদুল, শান্তু এবং পলাশের কাছে। এই জন্য তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে পরবর্তী কার্যক্রমের জন্য। আর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু গতকালকে রবিউলকে আটক করা হয়েছে, সে ওই উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের মালিক হিসেবে কাজ করত। 50,000 টাকা চুরির জেরে তাকে জানুয়ারি মাস থেকে বরখাস্ত করে রাখা হয়েছে। এই কারণেই সে নাকি হামলার ছক করেছিল এবং গতকালকে তাকে ধরার পরে ঘোড়াঘাট এলাকায় অভিযান চালিয়ে পুকুর থেকে হামলার কাজে ব্যবহৃত হাতুড়ি এবং মই সহ বিভিন্ন উপকরণ তারা জব্দ করেছেন, যেগুলি আজকে আমাদের সামনে উপস্থাপনের কথা ছিল, কিন্তু পরবর্তীতে সেগুলি আর উপস্থাপন করা হয়নি। তবে ডিএসপি সাহেব বারবারই বোঝানোর চেষ্টা করছেন যে রবিউল এই হামলার সঙ্গে জড়িত। আমরাও জানতে চেয়েছিলাম যে সিসিটিভি ফুটেজে 2 জনকে দেখা যাচ্ছে, তাহলে একমাত্র রবিউল না আর কেউ জড়িত আছে? তারা বলছেন যে তদন্ত করেই কিন্তু তারা পুঙ্খানু সমস্ত তথ্য সংগ্রহ করে এর একটা পূর্ণাঙ্গ চিত্র তারা দাঁড় করাবেন। আর ডিআইজি কিন্তু আরো জানিয়েছেন যে এই ঘটনায় জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন রবিউল, দায় স্বীকার করেছেন। তো আর কি জানিয়েছেন রবিউল, সে বিষয়ে কি বিস্তারিত তথ্য আপনি জানতে পেরেছেন? না, এটি এখন যেহেতু আজকে আমি মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ইমরান জাফরের কাছে জানতে চেয়েছিলাম, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে যেহেতু রবিউলকে গতকালকে ধরেই তার স্বীকারোক্তি অনুযায়ী হামলার কাজে ব্যবহৃত হাতুড়ি সহ অন্যান্য যে সামগ্রী সেগুলি তারা উদ্ধার করেছেন, তাতে প্রাথমিকভাবে রবিউলের স্বীকারোক্তি তাদের কাছে সত্য বলে মনে হচ্ছে এবং পরবর্তীতে যে 6 দিনের রিমান্ড নেওয়া হয়েছে, এই রিমান্ডে তারা পুরো তথ্যটা বের করে নিয়ে আসতে পারবেন। এর আগে পুলিশ সুপার গতকাল থেকে আমাদের জানিয়েছিলেন যে এই হামলার ঘটনায় চমকপ্রদ একটি তথ্য আজকে তিনি আমাদের জানাবেন। সেই তথ্যটি আমরা আজকে ডিআইজির মুখ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানতে পেরেছি এবং পরবর্তীতে তারা বলেছেন যে তদন্তে কি বের হয়ে আসে, কি তারা পান, কি উদ্ধার হয়, সব ঘটনাই তারা কিন্তু জনসমক্ষে প্রকাশ করবেন, জনসমক্ষে তারা প্রকাশ করবেন। অবশ্যই আমরা সেটি জানতে পারবো। আরেকটি বিষয় জানতে চাই যে অভিযোগপত্র এই মামলায় কতদিনের মধ্যে দেওয়া হতে পারে, এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কি বলা হচ্ছে? পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, তারা বলছেন যে মামলার তদন্ত সহায়ক অনেকের কাছ থেকে বিভিন্ন তথ্য তারা পেয়েছেন। এ পর্যন্ত কমপক্ষে 15 থেকে 20 জনকে তারা গ্রেপ্তার না করে হেফাজতে নিয়ে তাদের কাছে বিভিন্ন ধরনের তথ্য পেয়েছেন। আজকে যেহেতু পলাশকে হাজির করা হচ্ছে, পলাশকে কিন্তু গ্রেপ্তার বা আটক এর আগে দেখানো হয়নি। আমরাও কিন্তু এর আগে বলেছিলাম যে পলাশ নামে একজন নাইট গার্ডকে আটক করা হয়েছে, কিন্তু তাকে 1 সপ্তাহ পরে আজকে গ্রেপ্তার দেখে আদালত উপস্থাপন করা হয়েছে। তারা বলছেন যে সম্মিলিত যে তথ্যগুলি তারা সংগ্রহ করেছেন, এগুলির চুলচেরা বিশ্লেষণ শেষে এবং রবিউলের স্বীকারোক্তি এবং ঘটনার নেপথ্যে যারা রয়েছেন সব তথ্য পাওয়ার পরেই তারা একটা চার্জশিট আদালতে অভিযোগপত্র দাখিল করবেন। তার আগে রবিউলের কাছ থেকে 161 ধারায় তারা জবানবন্দি নেবেন এবং 164 ধারায় আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করানো হবে এবং চার্জশিটের বিষয়টি এরপরেই তারা অন্তর্ভুক্ত করবেন, এমনটি আমাদের জানিয়েছেন। সালাউদ্দিন আহমেদ জানাচ্ছিলেন দিনাজপুর থেকে। দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম তার ডান হাতের কনুই পর্যন্ত নাড়াতে পারছেন। মাথার সেলাই কাটা হয়েছে, খেতে পারছেন শক্ত খাবার। মেডিকেল বোর্ড বলছে এখনও ডান পা অবশ থাকলেও ওয়াহিদা অনেকটাই শঙ্কামুক্ত। 2-1 দিনের মধ্যেই তাকে নেওয়া হতে পারে কেবিনে।
দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি বাসভবনে ২ সেপ্টেম্বর রাতে হামলা হয় ইউনো ওয়াহিদা খানম ও তার বাবার উপর। এরপর থেকেই তিনি চিকিৎসাধীন ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে। শনিবার ওয়াহিদা খানমের মাথার সেলাই কাটা হয়েছে। চিকিৎসকরা জানান শরীরের ডান পাশের অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। আজকে ইনশাআল্লাহ উনি ডান হাত কনুই থেকে নিচের দিক পুরোটা নাড়াতে পারছেন, উনি হাতটা তুলতে পারছেন। তার মানে আমরা বলতে পারি ওনার হাতের অনেকখানি ইমপ্রুভমেন্ট আল্লাহর রহমতে হয়েছে, তবে পা এখনো নাড়াচ্ছেন না। চিকিৎসকরা আরও জানান তার রক্তচাপের অবস্থা স্থিতিশীল। ২-১ দিনের মধ্যে তাকে দেওয়া হতে পারে কেবিনে। উনি এখন খাওয়া দাওয়া করছেন, সলিড খাচ্ছেন। ওনাকে আমরা সলিড খাওয়া, আগে তো শুধু উনি নরম তরল খেতেন, এখন আমরা ওনাকে শক্ত খাবার অ্যালাউ করেছি। উনি শক্ত খাবার খেতে পারতেছেন এবং ওনার পালস, ব্লাড প্রেশার, জ্ঞানের মাত্রা এগুলা আগের মতোই স্টেবল আছে। মেডিকেল বোর্ড বলছে ফিজিওথেরাপি দিলে ওয়াহিদা খানমের অবশ হয়ে যাওয়া শরীরের ডান দিকের অবস্থাও ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় আদালতে হাজির করতে কক্সবাজার থেকে চট্টগ্রাম কারাগারে নেওয়া হয়েছে টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ দাসকে। দুপুরে কড়া নিরাপত্তায় তাকে চট্টগ্রাম কারাগারে নেওয়া হয়। চট্টগ্রামের জেল সুপার কামাল হোসেন জানান ১৪ সেপ্টেম্বর দুদকের ওই মামলায় প্রদীপকে আদালতে হাজির করার কথা রয়েছে। এই মামলার প্রধান আসামি প্রদীপের স্ত্রী চুমকি পলাতক রয়েছেন। তিনি যাতে বিদেশে পালাতে না পারেন সে বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশ সদর দপ্তরকে চিঠি দিয়েছে দুদক। দুদকের আইনজীবী মাহমুদুল হক জানান, দুর্নীতির মামলায় প্রদীপকে গ্রেপ্তার দেখাতে ২৭ আগস্ট মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ আদালতে আবেদন করা হয়, যার প্রেক্ষিতে ১৪ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেন আদালত। ক্যাসিনো কাণ্ডের প্রধান কুশীলব সম্রাটের বিপুল সম্পদের খোঁজ মিলেছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই ও যুক্তরাষ্ট্রে। শুধু সিঙ্গাপুরেই তার ১০০ কোটি টাকার সম্পদের খোঁজ পেয়েছে সিআইডি। বাকি সম্পদের তথ্য চেয়ে চিঠি দেয়া হয়েছে ওই ৪ দেশে। আর সেসব চিঠির উত্তর পেলে চলতি মাসে হবে অর্থ পাচারের মামলা। গত বছরের সবচেয়ে আলোচিত বিষয় ছিল ক্যাসিনো বিরোধী অভিযান। আর এর শুরু থেকেই আলোচনায় আসেন তখনকার যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাট। অভিযানের সময় আত্মগোপনে গেলেও ২০ দিনের মাথায় কুমিল্লা থেকে গ্রেপ্তার হন তিনি। তার অফিসে অভিযানের পর অস্ত্র ও মাদক আইনে মামলা করে র্যাব। ১ মাসে শেষ হয় এর তদন্ত। ২ মামলায় অভিযোগপত্রও জমা দেয়া হয়। সামনে আসে সম্রাটের বিপুল অবৈধ সম্পদের বিষয়টি। তবে গ্রেপ্তারের ১১ মাসেও সম্রাটের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করা যায়নি। তবে সিআইডির দাবি, সম্রাটের বিরুদ্ধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অনুসন্ধান করা হচ্ছে। দেশের ২২টি সংস্থার পাশাপাশি ৪টি দেশেও তার সম্পদের খোঁজ চেয়ে চিঠি দেয়া হয়েছে। এ পর্যন্ত অনুসন্ধানে দেশে কোনো অবৈধ সম্পদের খোঁজ না মিললেও বিদেশে আছে বিপুল সম্পদ। চলতি মাসেই শেষ হচ্ছে অনুসন্ধান। সম্রাটের বিরুদ্ধে আমরা যে এনকোয়ারিটা শুরু করেছি, এখনও সবগুলো এভিডেন্স কালেকশন করছে। সব এভিডেন্সগুলো যখন কালেক্টেড হবে, এবং আপনি জানেন এইসব এভিডেন্স কালেকশনের ক্ষেত্রে আমাদেরকে আবার অন্যান্য অনেক সংস্থার সাহায্য নিতে হয়। ওনারা যত দ্রুত সময় সম্ভব আমাদেরকে এইসব স্টেটমেন্টগুলো দেন। এইসব স্টেটমেন্টগুলো পেয়ে গেলে আমরা স্টাডি করে দেখি আমাদের আদার এভিডেন্স সাথে আমরা মিলে আমরা তখন সিদ্ধান্ত নিতে পারবো। কিন্তু তাতে খুব বেশি সময় প্রয়োজন হবে বলে মনে হয় না। শুধু মানি লন্ডারিং আইনের মামলায় বিলম্ব নয়, প্রায় ১০ মাস ধরে হাসপাতালে শুয়ে বসে দিন কাটাচ্ছেন সম্রাট। হাসপাতাল কর্তৃপক্ষ স্থানান্তরের প্রস্তাব দিলেও অজানা কারণে তাকে হাসপাতালেই রেখেছে কারা সদর দপ্তর। অপরাধ বিশ্লেষকেরা বলছেন, ক্যাসিনো কাণ্ডের মূল কুশীলবেরা আইনের ফাঁকফোকরে পার পেয়ে গেলে প্রশ্ন উঠবে আলোচিত সেই অভিযান নিয়েই। যারা কিনা পুরো রাষ্ট্রের টাকা দিয়ে তারা এই ধরনের একটা কালচার তৈরি করেছে, যত তাড়াতাড়ি হয়। দেশের বাইরে আছে, দেশে অবৈধ সম্পদের তথ্য আমাদের কাছে এখনো জানা নেই। এরকম পরিস্থিতিতে আসলে মামলার তদন্তটা কিভাবে আগানো প্রয়োজন, কিভাবে এই সম্পদ, অবৈধ সম্পদ যদি তিনি মালিক হন তাহলে মানি লন্ডারিং আইনে তার বিরুদ্ধে মামলা হতে পারে, এবং মামলা যাতে প্রমাণ করা যায় সেই জন্য কি ধরনের সতর্কতা বা অনুসরণ করা প্রয়োজন মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, সিআইডি যেটা করছে এটা প্রেডিকেট অফেন্স মানি লন্ডারিং আইনে।
সিঙ্গাপুর সহ যেসব দেশে ওনার অর্থ আছে সেসব দেশ থেকে ডাটা নিতে হয়। আপনারা জানেন মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স অ্যাক্ট 2012 একটা আইন আছে। বাংলাদেশের সেন্ট্রাল অথরিটি, বর্তমানে হোম মিনিস্ট্রি, তাদের মাধ্যমে ওখানে চিঠি যেতে হবে ওদের সেন্ট্রাল অথরিটির কাছে, তখন ওরা তথ্যউপাত্তগুলি পাঠায়। ওই তথ্যউপাত্ত পাঠানোর পরে তারপরে ডিটারমিন করতে হবে যে এই টাকাটা কোত্থেকে কিভাবে গেল। দ্যাট মিনস আমরা যাকে লন্ডারিংয়ের ভাষায় বলি ট্রেল অফ মানি, টাকা উৎস কোথায়, গন্তব্য কোথায়, এবং এটা আনইউজুয়াল প্রসেসে এটা গিয়েছে কিনা, এগুলো ডিটেক্ট করতে অনেক সময় অনেক বেশিও সময় লাগে, অনেক সময় খুব র্যাপিডলি হয়। কাজেই যেহেতু সম্রাটের 4-5টা দেশের টাকার ফ্লোটা পাওয়া গেল, ট্রেল অফ মানিটা যখনই শেষ হবে আমার মনে হয় তখনই সিআইডি অনুসন্ধান শেষ করে অনুসন্ধানের ভিত্তিতে এফআইআর করতে পারবে। আপনারা বারবার বলছেন যে তদন্ত, এটা তদন্ত না, এটা ফার্স্টে কেস হবে, অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এফআইআর লঞ্চ করবে আফটার ইনকোয়ারি। আর প্রত্যেকটা মানি লন্ডারিং এর আগে একটা এক্সজস্টিভ ইনকোয়ারি লাগে, এবং ইনকোয়ারিতে আপনাকে ডিটারমিন করতে হবে মানিটা কোন ব্যাংক থেকে কোথায় গিয়েছে, কার নামে গিয়েছে, এবং তার আইডেন্টিফিকেশনটা, অ্যাকাউন্ট হোল্ডার কে, অ্যাকাউন্ট হোল্ডারের আইডেন্টিটি কি, অ্যাকাউন্ট হোল্ডারের সঙ্গে সম্রাটের সম্পর্কটা কি, এবং সম্রাট যে টাকা পাঠিয়েছে তার এভিডেন্সটা কি। এই জিনিসগুলো কালেক্ট করতে একটু সময় সাপেক্ষ ব্যাপার, কারণ এন্টায়ার মানি লন্ডারিংটা বেসড অন ডকুমেন্টারি এভিডেন্সেস। এই ডকুমেন্টের বাইরে এখানে কিন্তু কোনো কথা বলা যাবে না। তাড়াহুড়া করে যদি একটা মামলা করে দেওয়া হয়, পরবর্তী তার যদি কোনো লিঙ্ক পাওয়া না যায়, তাহলে তো আপনারা বলবেন, সবাই বলবে ইটস এন হ্যারাসমেন্ট, তার তো কিছুই পাওয়া গেল না। কাজেই খুব মানে আপনার খুব ট্যাক্টফুলি আগাতে হয়, একটু ওয়েট করতে হবে। তো আমার মনে হয় সিআইডি খুব স্মুথলি, খুব দক্ষভাবে আগাচ্ছে, খুব তাড়াতাড়ি হয়তো আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন, আই থিঙ্ক, আমার মনে হচ্ছে আর কি। খুরশিদ আলম খান, মানে মানি লন্ডারিং এর প্রাথমিক যদি তথ্য পাওয়া যায় মামলা হলে পরে এইটি তারপরে পরবর্তীতে তদন্ত কাদের কাছে যাবে এবং সেই প্রক্রিয়াটি কি? বর্তমান যেটা আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012, এটা আগে এক্সক্লুসিভলি জুরিসডিকশন ছিল দুর্নীতি দমন কমিশন। 2015 সালে পার্লামেন্টের অধ্যাদেশের মাধ্যমে, পরে আইনের মাধ্যমে সিআইডিকেও এটা ক্ষমতা দেওয়া হয়েছে। বাট এটার তদারকি সংস্থা হিসেবে কাজ করে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, যার একটা আইনি কাঠামো আছে। আপনি ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের মাধ্যমে তথ্য উপাত্তগুলো তাদের কাছে অনেক কিছু সাহায্য সহযোগিতা নিতে হয়। তা কাজেই এটা যখন যদি ডাটা স্পেসিফিক চলে আসে, মামলা করার মতো যদি উপাদান থাকে, তাহলে তখন এফআইআর হবে। এফআইআর ভিত্তিতে ওনাকে শোন অ্যারেস্ট, মানি লন্ডারিংয়ে দেখানো হবে, তারপর আসে ইনভেস্টিগেশন। এই ইনভেস্টিগেশনের মধ্যে যে তথ্য উপাত্ত বিফোর লজিং এফআইআর আপনি পেয়েছেন, সেটাকে আরেকবার ঝালাই করতে হয়। কারণ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। পথশিশু জিনিয়াকে তুলে নিয়ে যাওয়ার কথা স্বীকার করলেও নিজেকে পাচারকারী নয় বলে দাবি করেছে অপহরণ মামলার আসামি লোপা তালুকদার। তবে তদন্তে মানব পাচারের বিষয়টিকেই বেশি গুরুত্ব দিচ্ছে গোয়েন্দা পুলিশ। এছাড়াও লোপার বিরুদ্ধে চাকরি দেওয়ার কথা বলে 13 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মতিঝিল ও শাহবাগ থানায় দুটি জিডি খতিয়ে দেখছে গোয়েন্দারা। গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপা থেকে সবশেষ 28 আগস্ট ঢাকায় আসেন লোপা তালুকদার। ওঠেন সেগুনবাগিচার নিউ ইয়র্ক হোটেলে। সঙ্গে ছিল মেয়ে নদী তালুকদার। সেদিন সিসিটিভির ছবিতে দেখা যায় দুপুর 2:30টায় হোটেল লবিতে নাম ঠিকানা নিবন্ধন করছেন লোপা। হোটেলের তথ্য অনুযায়ী 29 আগস্ট স্বামী পরিচয়ে একজন দেখা করতে আসেন লোপার সঙ্গে। 1 ঘন্টা থেকে চলেও যান আবার সেই লোক। 3 সেপ্টেম্বর পর্যন্ত 7 দিন 405 নম্বর কক্ষে ছিলেন লোপা ও তার মেয়ে নদী। নদী তালুকদার ছিল লোপা তালুকদারের মেয়ে। সে আবার গত 9/9/10 এসেছিল, মানে গত পরশুদিন এসছে, এবং গতকালকে সে আমাদের এখান থেকে বোরখা পরে খুব করে চলে গেছে। একটু জোর জবরদস্তি করে আমাদের রিসেপশন থেকে তাকে রিকোয়েস্ট করা হয়েছিল কিছুক্ষণের জন্য স্টে করার জন্য, এবং সে কোনো বিলও দিয়ে যায়নি। শাহবাগ থেকে জিনিয়া অপহরণ হয় এই সময়ের মধ্যেই। অবশেষে গত 7 সেপ্টেম্বর নারায়ণগঞ্জ থেকে লোপাকে আটক ও জিনিয়াকে উদ্ধার করা হয়। নারী পাচার মামলায় লোপা এখন পুলিশ হেফাজতে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে তিনি জিনিয়াকে তুলে নিয়ে যাওয়ার কথা স্বীকার করলেও পাচারকারী নয় বলে দাবি করেছেন। তার দেয়া তথ্য বিভ্রান্তিকর বলছে গোয়েন্দা পুলিশ। যে তথ্য উনি দিয়েছেন এবং বাস্তবতা, এই প্রত্যেকটা বিষয় প্রশ্নের দাবি রাখে। দত্তক বা কোনো মেয়েকে নিতে হলে তার গার্ডিয়ানের পারমিশন লাগবে, তারপর রাষ্ট্রের বা থানার যে কর্তৃপক্ষ আছে তাদেরকে তো জানাতে হবে। 7 দিন 8 দিন জিডি হলো, মামলা হলো, সে কোনো রকম কোনো ইনফরমেশন দিল না। তারপর যেখানে উনি ছিলেন, ঢাকায় এসে যেখানে ছিলেন সেখানে না থেকে আরেকজনের বাসায় যেয়ে উনি উঠলেন।
পুলিশের তদন্তে বেরিয়ে আসছে লোপার নানা অনৈতিক কর্মকাণ্ডের তথ্য। 2018 সালে মিজানুর রহমান আরিফ ও রেজাউল করিম নামে দুই ব্যক্তির কাছ থেকে চাকরি দেওয়ার কথা বলে 13 লাখ টাকা নেয়ার অভিযোগ আছে। ভুক্তভোগীরা তার বিরুদ্ধে শাহবাগ ও মতিঝিল থানায় দুটি সাধারণ ডায়েরি করেন। এক জায়গা থেকে বলা হয়েছে যে তার কাছ থেকে চাকরির নামে 8 লাখ টাকা নিয়েছে, আর এক জায়গা থেকে বলা হয়েছে 5 লাখ টাকা নিয়েছে, এবং আমরা আশঙ্কা করছি আরও হয়তো এরকম অভিযোগ আসতে পারে। আমরা তাদের সাথে কথা বলেছি আপনারা থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। তদন্তের স্বার্থে লোপা তালুকদারের ব্যাংক হিসাব যাচাই বাছাই করা হবে বলে জানিয়েছে পুলিশ। 2003 সালে গৃহকর্মী হত্যা মামলার আসামি হয়েও 2013 সালে রাজনৈতিক বিবেচনায় রেহাই পাওয়ার তথ্য মিলেছে অনুসন্ধানে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্যাস লাইনের লিকেজ থেকে নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনা। সরেজমিনে তদন্তে গিয়ে কথা জানিয়েছেন সিআইডির ডিআইজি মাইনুল হাসান। সব তথ্য উপাত্ত বিশ্লেষণ শেষে দোষীদের চিহ্নিত করে দ্রুত তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা জানিয়েছেন তিনি। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ ঘটনা তদন্তে ফতুল্লার পশ্চিমতলা এলাকায় যান সিআইডির ডিআইজি মাইনুল হাসান। এ সময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন। ঘটনাস্থলে তারা অন্তত আধা ঘন্টা অবস্থান করেন। তদন্তের অগ্রগতি নিয়ে কথা বলেন নানা পক্ষের সঙ্গে। পরে তদন্ত দল জানায় মসজিদে বিস্ফোরণ ঘটনায় করা মামলাটি সর্বোচ্চ পেশাগত দক্ষতা দিয়ে খতিয়ে দেখা হবে। প্রাথমিক তদন্ত শেষে তাদের ধারণা গ্যাস লাইনের লিকেজ থেকেই বিস্ফোরণ। প্রাথমিকভাবে এটি আপনার যেটি মনে হয়েছে যে এখানে গ্যাস থেকে সম্ভবত এই ঘটনাটি ঘটতে পারে। এরপরে তদন্ত অগ্রসর হলে আমরা এটার টোটাল ইয়েটি বুঝতে পারব। তিনি আরও জানান, এ পর্যন্ত বিস্ফোরণের ঘটনায় পাওয়া সব তথ্য উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে। এছাড়া এ ঘটনায় গঠিত অন্য সব তদন্ত কমিটির রিপোর্ট হাতে পেলেই চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা হবে। যতগুলো বিষয় আছে সবই আমরা খতিয়ে দেখব এখানে, যাতে করে এই সব বিষয়গুলো তদন্তের জন্য উঠে আসে, এবং আমাদের চেষ্টা থাকবে দ্রুততার সাথে এই সামগ্রিক যে সাক্ষ্য প্রমাণ যেগুলো আছে এগুলো কালেক্ট করে তদন্ত সম্পন্ন করা। এদিকে বিস্ফোরণে দগ্ধ শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন 5 জনের অবস্থায় আশঙ্কাজনক। শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাদের নিয়ে শঙ্কায় চিকিৎসকরা। তাদের অবস্থা আসলেই ক্রিটিক্যাল এখনো, যদিও তাদের পার্সেন্টেজ অফ বার্ন অনেক কম, কিন্তু শ্বাসনালী পুরার কারণে তাদের আসলে রিস্ক অনেক বেশি। এই কারণে তাদের আমরা আইসিইউতে রেখে ক্লোজ মনিটরিং করতেছি এবং সেভাবে আছে। বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে 31 জনের। শুধু একজনই বেঁচে হাসপাতাল ছেড়েছেন। 4 সেপ্টেম্বর এশার নামাজের সময় ফতুল্লার পশ্চিমতলা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে 37 জন দগ্ধ হন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশে করোনায় আরও 34 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 23 এবং নারী 11 জন। এ নিয়ে মোট প্রাণহানি 4702 জনের। 94টি ল্যাবে গত 24 ঘন্টায় 10,723 নমুনা পরীক্ষায় করোনার শনাক্ত হয়েছে 1282 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 11.96%। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 3,36,044 জন। একদিনে সুস্থ হয়েছেন আরও 2,247 জন। এ নিয়ে মোট সুস্থ 2,38,271 জন। একের পর এক পেছানো হচ্ছে দল ঘোষণার তারিখ। কত সদস্যের দল দেয়া হবে, কতদিন কোয়ারেন্টিনে থাকতে হবে বাংলাদেশ দলকে, প্রস্তুতি বা কিভাবে সারবে টাইগাররা, সবকিছু নির্ভর করছে লঙ্কান বোর্ডের ওপর। তবে এখনো কিছুই জানায়নি তারা। এমনকি প্রশ্ন উঠেছে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর পিছিয়ে যাওয়ার। বিসিবি প্রধান নির্বাহী বলছেন, সফরের জন্য নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখতে চায় বোর্ড। কথা ছিল দল ঘোষণা হবে, কিন্তু শ্রীলঙ্কা সফরের অনেক ইস্যুই যে এখনও চূড়ান্ত নয়। যদিও কারা যাবেন লঙ্কায় সেটা একরকম ঠিকঠাক হয়ে আছে। বাংলাদেশের চাওয়া 7 দিনের কম কোয়ারেন্টিন। শ্রীলঙ্কার পরিকল্পনা এখনও জানা যায়নি। আবার অনুশীলন, ম্যাচ প্রোটোকল, ক্রিকেটারদের চলাফেরা, কোনো বিষয়ে বিস্তারিত জানা যায়নি। সেই বিবেচনায় পিছিয়ে দেয়া হয়েছে দল ঘোষণা। আমার মনে হয় এই ধরনের বিষয়গুলো আমরা এখন একটু বিরত থাকি, আগে আমরা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ফিডব্যাকটা পাই, কারণ আমাদের তো আসলে অনেক বিষয়ের সাথে জড়িত, লাইক আমাদের
ফরেন কয়েকজন কোচ সরাসরি জয়েন করার প্ল্যান আছে, তাদের ক্ষেত্রে কি হবে, যারা সরাসরি জয়েন করবেন, যারা টিমের সাথে যাবেন তাদের একরকম প্রোটোকল, যারা আলাদা যাবেন তাদের একরকম প্রোটোকল। সো এই বিষয়গুলো আমরা যখন ক্লিয়ার হবো তখনই আমরা বলতে পারবো। করোনায় বদলে যাওয়া ক্রিকেটে সামনে চলে এসেছে নানা চ্যালেঞ্জ। সবশেষ সিপিএল থেকেও শিক্ষা নিয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা বোর্ড। বিসিবি এখন লঙ্কা বোর্ডের সিদ্ধান্তের দিকে তাকিয়ে তার আগে নিজেদের কাজ ঠিকঠাক করে রাখতে চান প্রধান নির্বাহী। আমাদের ট্রাভেল বুকিং, আমাদের নিজস্ব প্র্যাকটিস প্ল্যান, আমাদের ঢাকাতে কবে থেকে আমরা প্ল্যানিং শুরু করব ট্রেনিং, এই বিষয়গুলো তো আমাদের নির্ধারিত প্ল্যান অনুযায়ী আমরা করে রেখেছি এবং সেভাবে আমাদের কার্যক্রম চলছে। তবে টেবিলের আলাপের সঙ্গে ক্রিকেটের সম্পর্ক নেই। মাঠের লড়াইয়ে সিরিয়াস টাইগাররা, কঠোর পরিশ্রম আর একাগ্রতায় সেই লড়াইয়েও জিততে চান সবাই। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সবুজ সংকেত পাওয়ায় আগামী সপ্তাহে টাইগারদের ব্যক্তিগত অনুশীলনে যোগ দিতে পারবেন বিদেশি কোচিং স্টাফরা। 21 সেপ্টেম্বর শুরু হওয়ার কথা রয়েছে দলীয় প্রস্তুতি। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাফুফের সভাপতি পদে দ্বিমুখী লড়াইয়ের আভাস। মনোনয়ন প্রত্যাহারের শেষ মুহূর্তে ভোটের লড়াই থেকে সরে দাঁড়ালেন বাদল রায়। কাজী সালাউদ্দিনের একমাত্র প্রতিদ্বন্দ্বী এখন শফিকুল ইসলাম মানিক। বাদল রায়ের স্ত্রী মাধুরী রায় জানান, অসুস্থতার কারণে বাদল রায়ের সরে যাওয়া। রোববার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। সমর্থন আমরা সবাই দিয়েছি আপনাকে, আগে সমর্থন দিয়ে দেখলাম ব্যর্থ হয়েছেন। সালাউদ্দিনকে খালি মাঠে গোল দিতে দেবেন না। কদিন আগে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছিলেন বাদল রায়। সভাপতি পদে কিনেছিলেন মনোনয়নপত্র, কিন্তু মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এসে পাল্টালেন সিদ্ধান্ত। শনিবার বাদল রায়ের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন তার স্ত্রী মধুকরী রায়। আমি সবার বাদলের পক্ষ থেকে বলছি, ওর নাম যদি ব্যালট পেপারে এসেও যায়, দয়া করে আপনারা ওকে ভোট দেওয়ার চেষ্টা করবেন না। সে উইথড্র করেছে, বাকি যারা আছে ভোটার তাদেরকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি সবার সাথে আছি। তরফদার রুহুল আমিনের মতোই নাটকীয়ভাবে বাদল রায় সরে যাওয়া অবাক করেছে সবাইকে। যদিও শারীরিকভাবে অনেকদিন থেকে অসুস্থ থাকায় তার নির্বাচন করা কঠিনই ছিল। বাদল রায়ের স্ত্রীও সেটাই জানিয়েছেন। ফুটবলের জন্য আসলে সে করতে চেয়েছিল, তো এখন দেখছে যে তার শরীর অসুস্থই আসলেই খুব একটা ওর সাপোর্টে কাজ করছে না। আসলে অনেক ডিমোশন হচ্ছে, স্বাস্থ্যের কথা বলতে খুব কষ্ট হচ্ছে। বাফুফের সভাপতি পদে এখন দ্বিমুখী লড়াই, কাজী সালাউদ্দিন বনাম শফিকুল ইসলাম মানিক। তবে কে জানে আরও কোনো নাটক বাকি আছে কিনা। শামী আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য বাংলাদেশের সঙ্গে যে চুক্তি হয়েছিল, মিয়ানমার তা রক্ষা করতে পারেনি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। রাখাইনে রোহিঙ্গাদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টির পরিবর্তে রাখাইনে সংঘর্ষ চলছে বলেও জানান তিনি। সকালে 27তম আসিয়ান রিজিওনাল ফোরামের ভার্চুয়াল সম্মেলনে একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর হত্যা ও নিপীড়নের মুখে 2017 সালের 25 আগস্ট থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা। তাদের দেশে ফেরাতে 2018 সালের জানুয়ারিতে গঠন হয় বাংলাদেশ মিয়ানমার যৌথ ওয়ার্কিং গ্রুপ। এরপর কয়েক দফা বৈঠক হলেও রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর অগ্রগতি নেই। 27তম আসিয়ান রিজিওনাল ফোরামের ভার্চুয়াল সম্মেলনে মিয়ানমারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। বলেন, মিয়ানমারের সঙ্গে 3টি সমঝোতা স্বাক্ষর করেছে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী রোহিঙ্গাদের ফেরাতে অনুকূল পরিবেশ তৈরির কথা থাকলেও তার বাস্তবায়ন হয়নি। এ অবস্থায় সুরক্ষার বিষয়ে মিয়ানমার সরকারের ওপর আস্থা রাখতে পারছেন না রোহিঙ্গারা। এ সমস্যার সমাধান না হলে দেশে উগ্রবাদ ছড়িয়ে পড়ার আশঙ্কা জানান পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ গেভ শেল্টার, নানা প্রতিকূলতা পাশ কাটিয়ে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। কূটনৈতিক উপায়ে তাদের প্রত্যাবাসনের সব রকম চেষ্টা করে যাচ্ছি। এজন্য কয়েক দফা আলোচনার পর চুক্তিও হয়েছে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাখাইনে নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতিও দিয়েছিল মিয়ানমার। দুর্ভাগ্যবশত এখনো তাদের ফিরিয়ে নেয়ার কার্যক্রম শুরু করেনি তারা। সেখানে গোলাবর্ষণ ও অস্থিতিশীল পরিবেশ বজায় আছে। এদিকে মিয়ানমারের রাখাইনের রোহিঙ্গা গ্রাম কানকিয়াকে মুছে ফেলা হয়েছে মানচিত্র থেকেও। নতুন মানচিত্রে গুড়িয়ে ফেলা গ্রামের নাম নেই। জাতিসংঘ বলছে, কানকিয়ার মতো অন্তত 15টি গ্রাম মানচিত্র থেকে মুছে ফেলেছে মিয়ানমার।
2017 সালে রোহিঙ্গা নিধন অভিযানের সময় কানকিয়া সহ অন্তত 400 গ্রামে ধ্বংসযজ্ঞ চালায় মিয়ানমারের সেনারা। আন্তর্জাতিক চাপ এড়াতে সে সময় হত্যাযজ্ঞের আলামত বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় মিয়ানমার সরকার। এর আগে মিয়ানমার সেনাবাহিনীর ঊর্ধ্বতনের নির্দেশেই রোহিঙ্গাদের ওপর নির্বিচারে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয় বলে স্বীকারোক্তি দেয় 2 সেনা সদস্য। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার কারণে প্রায় 5.5 মাস বন্ধ থাকার পর শুরু হয়েছে কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি। তবে 21 সেপ্টেম্বরের আগ পর্যন্ত কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। দীর্ঘ অপেক্ষার পর টিকিট না পাওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। যদিও রেলওয়ে কর্তৃপক্ষ বলছে বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হলেও অনেকে বিষয়টি বুঝতে পারেননি। করোনার সংক্রমণ ঠেকাতে 26 মার্চ সারা দেশে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে রেল কর্তৃপক্ষ। এর 2 মাস পর শুরু হয় ট্রেন চলাচল, তবে কাউন্টার নয়, যাত্রীদের টিকিট কাটতে হয় অনলাইনে। এ অবস্থায় 7 সেপ্টেম্বর রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেনের অর্ধেক টিকিট কাউন্টারে বিক্রির কথা জানায়। শনিবার সকালে অনেকেই কমলাপুর রেল স্টেশনে যান টিকিট কাটতে, কিন্তু কাউন্টার থেকে জানানো হয় 21 সেপ্টেম্বরের আগ পর্যন্ত কোনো টিকিট বিক্রি হচ্ছে না। সঠিক তথ্য না থাকা ও টিকিট না পেয়ে ক্ষোভ জানান যাত্রীরা। কাউন্টার থেকে বলতেছে ওরা আগামী 21 তারিখ ভ্রমণের টিকিট দিচ্ছে, বাট আজকে যে আমি আসলাম এত দূর থেকে পত্রিকায় নিউজ পাইয়া যে টিকিট দিবে, ওরা তো টিকিট দিচ্ছে না। এটা আমাদের ভোগান্তি, চরম ভোগান্তিতে বলা হয়েছে। আগামীকালকে ব্রহ্মপুত্রের টিকিট কেটে করছে না, এখন অনলাইন ছাড়া কোনো টিকিট দেওয়া হবে না, 21 তারিখ থেকে নাকি দেওয়া হবে। আমাদের বলতেছে মন্ত্রীর কাছে যাইবার জন্য, আমি কি সাধারণ লোক মন্ত্রীর কাছে যাইতে পারবো? কমলাপুরের স্টেশন ম্যানেজার জানান আগামী 10 দিন আগাম টিকিট বিক্রি করা হবে। 21 সেপ্টেম্বর থেকে কাউন্টারে পাওয়া যাবে দিনের টিকিট। অনেকের ধারণা তো স্বাভাবিকভাবেই যেহেতু 12 তারিখ থেকে দিচ্ছি হয়তো কালকে টিকিটও পাবো, কিন্তু অ্যাকচুয়ালি 12 তারিখে ওপেন হচ্ছে আমাদের 21 তারিখের টিকিটটা, এবং এটা সেইভাবেই বিক্রি হচ্ছে। এরপর থেকে আপনার কন্টিনিউশন হয়ে যাবে, সবাই টিকিট পাবে আপনার, কিন্তু 20 তারিখ পর্যন্ত টিকিটটা 100% অনলাইনে চলে গেছে, সেটা কাউন্টারে পাওয়া যাবে না। কাউন্টার ছাড়া আগের মতোই টিকিট বিক্রি হচ্ছে অনলাইন ও মোবাইল অ্যাপসে। বিপ্লজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাল থেকে আসন অনুযায়ী যাত্রী বহন করা যাবে উড়োজাহাজে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত 21 মার্চ থেকে 17 দেশ ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করা হয়। 1 জুলাই থেকে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল শুরু হলে পাশাপাশি আসনে যাত্রী পরিবহনের নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে কাল থেকে আর পাশাপাশি আসনে যাত্রী বসার নিষেধাজ্ঞা থাকছে না, তবে মেনে চলতে হবে অন্যান্য স্বাস্থ্যবিধি। শ্রমিকদের নিয়োগপত্র দেয়া সহ 5 দফা দাবিতে চট্টগ্রামে প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের ডাকা কর্মবিরতি স্থগিত হয়েছে। প্রশাসনের আশ্বাসের পর আসে এই সিদ্ধান্ত। এর আগে ভোর 6টায় শুরু হয় কর্মবিরতি। মাঝে 10টা থেকে বেলা 2টা পর্যন্ত চলে পণ্য পরিবহন। পরে আবারও কর্মবিরতি শুরু করেন প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সদস্যরা। সংগঠনের সভাপতি মাইনুদ্দিন জানান, একটি পরিবহন কোম্পানি কোনো কারণ ছাড়াই 36 শ্রমিককে চাকরিচ্যুত করেছে। এর প্রতিবাদ এবং শ্রমিকদের নিয়োগপত্র দেওয়ার দাবিতে কর্মবিরতি ডেকেছেন তারা। ভারতে ইলিশ রপ্তানির জন্য বিশেষ অনুমতি দিয়েছে সরকার। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, দুর্গাপূজার সামনে রেখে প্রায় 1,500 টন ইলিশ যাচ্ছে আগামী সপ্তাহে। মন্ত্রী জানান, 200-র মতো রপ্তানিকারক ভারতে মাছ রপ্তানির জন্য অনুমতি চেয়েছিলেন। এর মধ্যে 9 জনকে অনুমতি দেওয়া হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠান 150 থেকে 175 টন ইলিশ রপ্তানি করতে পারবে। ইলিশের চালান বেনাপোল সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে যাবে। আকারের ওপর প্রতি কেজি ইলিশের পাইকারি দাম 800 থেকে 1400 টাকা পর্যন্ত ঠিক করা হয়েছে। দেশের চাহিদা মেটাতে 2012 সাল থেকে বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে দেয়। তবে গত বছর দুর্গাপূজার সময় পশ্চিমবঙ্গে 500 টন ইলিশ রপ্তানি করেছিল সরকার। পেঁয়াজের বাজারের অস্থিরতা নিয়ন্ত্রণে কাল থেকে সরকারি বিপণন সংস্থা টিসিবির মাধ্যমে প্রতি কেজি পেঁয়াজ 30 টাকায় বিক্রি শুরু করবে সরকার। শুক্র ও শনিবার ছাড়া আগামী 1 অক্টোবর পর্যন্ত এই কার্যক্রম চলবে। টিসিবির তথ্য মতে একজন ক্রেতা সর্বোচ্চ 2 কেজি পেঁয়াজ কিনতে পারবেন। কয়েকদিন ধরে বিভিন্ন বাজারে বাড়তি পেঁয়াজের দাম।
প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ 50 থেকে 55 ও দেশি পেঁয়াজ 65 থেকে 70 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে রোববার থেকে 30 টাকা কেজিতে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় 275টি ভ্রাম্যমাণ ট্রাকে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি। ট্রাকে পেঁয়াজের পাশাপাশি 80 টাকা লিটার দরে সয়াবিন তেল, 50 টাকা কেজিতে মসুর ডাল ও চিনি বিক্রি হবে। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।